বাজেট কত দিব মা? বাজেট বিয়ের শাড়ির বাজেট লেখ বেনারসি তো 4,000 থেকে 7,000-এর ভিতরে হয়ে যাবে। বাবা তুমি কি বলছো? এখন বিয়েতে 4 থেকে 7 হাজারের বেনারসি শাড়ি পাওয়া যায়? 50-এর নিচে তো হবেই না। তোর মাকে জিজ্ঞেস কর বিয়ের শাড়ি কত দিয়ে কেনা হয়েছিল। কঞ্জুস বুঝেছিস? কঞ্জুস আর কত টাকা খরচ করবে বিয়ের শাড়িতে? শোনো, কঞ্জুস আর মিতব্যয়ের পার্থক্য বোঝো? শোনো, আমার একটা মাত্র ছেলে, তার বিয়েতে তোমার ওই মিতব্যয়টা পকেটে পুরে রাখো। আমার বৌমার যেই শাড়ি পছন্দ হয়, সেটা যদি 5,000 হয় 5,000, যদি 50,000 হয় তাহলে 50,000-ই দিতে হবে। রাইট? এই রাতুল তো নিজের পছন্দে বিয়ে করছে, আমি যে রাজি হয়েছি এই অনেক বেশি। এত ঘটা কিসের? হ্যাঁ বাবা তুমি না প্রমিস করেছো যে এই বিষয়টা নিয়ে আর কোনো কথা বলবে না? বাপুরে, আমি ছেলেকে বিদেশে পাঠালাম লেখাপড়া করতে, সে গিয়ে ওখানে প্রেমের স্কুল খুললো। আচ্ছা, সমস্যাটা কোথায়? মেয়েটার বিদেশে জন্ম হলো, মেয়েটার বাবা মা বাঙালি, মেয়েটা বাংলায় কথা বলে, ওর আচার আচরণ স্বভাব চরিত্র সবকিছুই তো বাঙালিদের মতন। আর মেয়েটা দেখতে কত সুন্দর। আচ্ছা মা, এই কথাগুলো তো বাবা জানে নাকি? আবার নতুন করে বলার কি আছে? দেখছিস না তোর বাবা মুখটা কিরকম হাড়ির মতো করে রেখেছে, সেই জন্য মনে করিয়ে দিচ্ছি। শোনো, তোমাকে একটা কথা বলি, অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে, অনেক রক্ত দিয়ে তারপর দেশটা স্বাধীন হয়েছে। এই স্বাধীন দেশ ছেড়ে যারা বিদেশে গিয়ে সেটেল করে না, আমি তাদের পছন্দ করি না। কি আশ্চর্য বাবা, মানুষের ব্যক্তি স্বাধীনতায় তুমি কেন নাক গলাচ্ছ? কে কোথায় থাকবে না না থাকবে সেটা তো তার ব্যাপার, তাই না? আর পছন্দ যদি নাই করবে তাহলে তুমি বিয়েতে রাজি হচ্ছ কেন? তুমি রাতুলকে তোমার অপছন্দের কথা বলছো না কেন? আরে বাপুরে, আমি তো এখনো মেয়েটাকে দেখলাম না, ওর বাবা মার সঙ্গে বসলাম না, তার আগে তুমি শপিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছো। রাহি, তোর বাবার সমস্যাটা কোথায় বুঝতে পেরেছিস? কোথায় মা? এই যে মানে তোর বাবা নিজেকে ছেলের বাবা হিসেবে জাহির করতে পারছে না। ছেলে তো নিজে পছন্দ করে বিয়ে করেছে, তারপর আমরা হচ্ছি শপিং টপিক নিয়ে ব্যস্ত। সে তো বাবা হিসেবে কোনো রকম পাত্তেই পাচ্ছে না, সেটাই সমস্যা। কেন বাবা, আমাদের তো কাল দুই ফ্যামিলির সাথে মিটিং আছেই, তাই না? বসার আগেই তো আপনারা নাচ শুরু করে দিয়েছেন। আচ্ছা শোনো, ও বাবা মার সঙ্গে কথা বলে আমার যদি পছন্দ না হয় তাহলে? কিন্তু সেই সুযোগ কি আর আমাদের আছে? বাবা, মা আমি একটু সাবার যাচ্ছি। সাভার মানে দাদুর কাছে? দাদুর আশীর্বাদ দিতে হবে না? দেখো, দিস ইজ মাই সান। ভাইয়া, আজ না আমাদের শপিং এ যাওয়ার কথা? আরে আগে ওদের সঙ্গে বসা তো হোক, তাই না বাবা? লুক, দিস ইজ মাই সান। গেলাম বাবা, সারাও কিন্তু থাকবে মা। ওকে ওকে, ঠিক আছে। দাও না বাবা, ওদিকে নিচ্ছ কেন? দুলা ভাই, রাতে ঘুম ভালো হয়েছে তো? এই ওয়েদারে খারাপ লাগছে না? চিন্তায় চিন্তায় ঘুম শেষ। চিন্তায় চিন্তায় ঘুম শেষ। মেয়ের বিয়ে বলে কথা। গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং। মর্নিং। নাস্তা করবি না? না, এই রাতুলের দাদা বাড়ি কি সাভারে নাকি রে? I don't know বাপে, ও বললো ওর দাদার সাথে দেখা করতে যাবে আর আমাকেও নিয়ে যাবে সাথে। So I have to go. ঠিক আছে যা, কিন্তু সাবধানে যাস, আর কোনো সমস্যা হলে আমাকে ফোন করে জানাস। ঠিক আছে, বাই এভরিওয়ান। এই কিসের ভাই? রাতুল কোথায়? তুমি ঢাকা শহরে রাস্তাঘাট চেনো? কোথায় মিট করবে, কিভাবে যাবে? মম, রাতুল অলরেডি আমাদের বাসা, আই মিন আন্টির বাসার নিচে চলে আসছে। Besides, this is my country, mom. I'll find my way. মাই কান্ট্রি মম। কত যেন বাংলাদেশে এসেছে, জন্মের পর এসেছে মাত্র 3 বার। আমরাই এখনো রাস্তাঘাট ঠিক মতো কিছু চিনি না। গ্রামের বাড়িতে ওই একটু কিছু জমি আছে,
আর তো কিছু নেই আমাদের। এই যে মেয়ে বিয়ে দিচ্ছি, এসে উঠেছি বোনের বাসায়। তাতে আবার কি সমস্যা হলো আপা? তুমি আমার বাড়িতে উঠবে না তো কোথায় উঠবে? না না, সমস্যার কথা বলছি না বোন, বোনের বাসাতেই উঠবে। কিন্তু এখানে কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে বল? অথচ মেয়ে বলে গেল ইটস মাই কান্ট্রি মম। এখানে আমাদের কোনো সম্মান আছে? আমরা তো এখানে পর গাছ। জামান, তোমাকে যে রাতুলের পরিবার সম্বন্ধে খবর নিতে বলেছিলাম, কোনো খবর নিয়েছো? দুলাভাই, আমি খবর নিয়েছি। রাতুলের বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করে, একেবারে হাই র্যাঙ্কে। আরে ভাই, সেটা তো আমরাও জানি। সেটা না, আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করেছিলে ওদের পরিবার সম্বন্ধে কিছু বলতে পারে? এসব শুনে আমাদের এখন কি হবে? বিয়ের পরে তো মেয়ে জামাই আমাদের সাথেই থাকবে, তাই না? ব্যাস। রাতুল বা রাতুলের বাবা মা যদি না চায়? লাভ হবে না। আমার মেয়ে কিছুতেই এদেশে থাকতে চাইবে না। যদিও ওর জন্ম এদেশে, কিন্তু বেড়ে উঠেছে বাইরের দেশে। ও এদেশের আবহাওয়া কোনো কিছুর সাথে অ্যাডজাস্ট করতে পারবে না। আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারছি না, আমার মেয়ে একটা বাঙালি ছেলেকে কেন পছন্দ করলো? বোঝাবুঝি পরে হবে দুলাভাই, এখন নাস্তাটা শেষ করেন। আপা চলো তো শপিংয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি শহীদ হয়েছিলেন। পাকিস্তানি আর্মিরা তাকে মেরে কোথায় পুঁতে রেখেছে নাকি নদীতে ভাসিয়ে দিয়েছে আমরা কেউ জানি না। তাই যখনই সুযোগ হয় আমি এখানে চলে আসি। এই যে দেখছো, এটা হচ্ছে 30 লক্ষ শহীদের রক্ত, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলার মহান স্বাধীনতার প্রতীক। এখানে এলেই মনে হয় আমার দাদু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কোথাও, আমাদের আশীর্বাদ করার জন্য। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যত সিদ্ধান্ত আছে সেগুলো নেওয়ার আগে আমি এখানে আসি দাদুর আশীর্বাদ নেওয়ার জন্য। দাদু, আমাকে আশীর্বাদ করো, আমি বিয়ে করতে যাচ্ছি। দাদুকে খুব ভালোবাসতে, তাই না? আমি না খুব প্রাউড ফিল করছি। তোমার দাদু একজন ফ্রিডম ফাইটার, এবং একজন ফ্রিডম ফাইটারের গ্র্যান্ডসনকে আমি বিয়ে করতে যাচ্ছি। প্রাউড ফিল তো করতেই হবে, কিন্তু জানো আমার না মন খারাপ হয়। ওয়াই? আমি যদি মুক্তিযুদ্ধের আগে জন্মগ্রহণ করতাম আমিও একজন যোদ্ধা হতে পারতাম। খুব আফসোস হয়। বাট গড নোজ এভরিথিং। উনি হয়তো চাননি তুমি ফ্রিডম ফাইটার হও, হয়তো চেয়েছেন তুমি একজন ফ্রিডম ফাইটারের গ্র্যান্ডসন হয়ে আমাকে বিয়ে করো। একজন বীর মুক্তিযোদ্ধার নাত বউ হতে যাচ্ছি আমি। কি দাদু, নাত বউ হিসেবে আমাকে পছন্দ হয়েছে? নিশ্চয় হয়েছে। আমি পছন্দ করেছি, দাদু পছন্দ না করে থাকতেই পারবে না, কারণ আমি আমার দেশকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আচ্ছা, রাতুল যে মুক্তিযোদ্ধার নাতি, এটা তুই আগে জানতিস না? না বাপে, কিন্তু জেনে কিন্তু খুব ভালো লাগছে। জামান, জি দুলাভাই। তোমাকে তো আমি খোঁজ খবর নিতে বলেছিলাম,
তো এই খবরটা তো তুমি আমাকে দিতে পারো নাই। দুলা ভাই, এটা তো খুবই খুশির ব্যাপার। আপনার মেয়ের বিয়ে হচ্ছে একজন মুক্তিযোদ্ধার নাতির সাথে, এটা গর্বের বিষয় না? ঠিক, কিন্তু ওই মুক্তিযোদ্ধার পরিবার কি রাজি হবে তাদের ছেলেকে আমাদের সাথে বিদেশে পাঠাতে? তাদের যা দেশপ্রেম! বিদেশে পাঠাবে মানে? ইউ মিন বিয়ের পর রাতুল আমাদের সাথে থাকবে? না মানে এই বাংলাদেশের এই আবহাওয়ায় তুই তো ঠিক অ্যাডজাস্ট করতে পারবি না, তাই আমাদের সাথে ওখানে গিয়ে তোরা আলাদা বাসায় থাকবি। আই ডোন্ট মাইন্ড। কি রে সারা, তুই কি বলিস? আমি তো আসলে I didn't even think about this. I just love him. That's why I want to marry him. That's all. দুলা ভাই, একটা বিষয় কিন্তু ভাবতে হবে, বিয়েটা কিন্তু বিদেশে হতে পারতো না? রাতুল চায়নি। রাতুল চেয়েছে তার হবু বউকে তার বাবা মার সাথে পরিচয় করিয়ে দিতে। তাছাড়া রাতুলের বাবা মাও চাইছে না বিয়েটা বিদেশে হোক। তাহলে তো মনে হয় বিয়ের পর সারাকে ওরা বিদেশে যেতে দিবে না। কি রে সারা, তোকে তো মনে হয় বিয়ের পর দেশেই থাকতে হবে। আসলে এটা কমপ্লিটলি আমাদের পার্সোনাল ব্যাপার। বিয়ের পর আমরা কোথায় থাকবো উইল ডিসাইড। তোমাদের এত টেনশন করতে হবে না। এই সারা, সারা এই কি কেনাকাটা করলাম দেখবি না? না মা, এখন না, মাথা ধরেছে। আই নিড টু রেস্ট। ওই দেখো, একটু বেরিয়েই যার মাথা ধরেছে সে কিনা বলে এই দেশে বিয়ে করে থেকে যাবে। সুন্দর কিন্তু। আরে আরো অনেক জিনিস দেখেছিলাম, তারপর মা আর আমি অনেক টায়ার্ড হয়ে গেছি। আসলে একদম টায়ার্ড হয়ে গেছি। তারপরে তো সবকিছু কেনা হয়নি। তো বিয়ে শাড়ি কিন্তু এখনো কেনা হয়নি, সারা আপু নিজেটা পছন্দ করে কিনবে। যতই বাঙালি হোক, মাইন্ড ইট, সারা কিন্তু দেশের বাইরে বড় হয়েছে। আমাদের এই সমস্ত মানে বাঙালি কালচার হয়তো ওর পছন্দ নাও হতে পারে। যে না স্যার, ও এইবারে বউ হয়ে আসছে, ওকে বাঙালি রীতিনীতি মেনেই চলতে হবে। রাতুল, কথাটা মনে রাখিস, আমি কিন্তু তোর বাবার সাথে একমত। বউ মানে বউ। বউ হয়ে এসে সংসারে হাল ধরবে, আমাদেরকে রান্না বান্না করে খাওয়াবে, তারপর আমাদের সেবা যত্ন করবে, এটাই হলো বউ। তুমি আবার হাসছো কেন? শোন তোর মা কি বলে, শোনো তুমি ওই যে আকাশ, এই কি জানি কুসুম, আকাশ কুসুম কল্পনা, এটা বাদ দাও। আরে বাপুরে, বাঙালি রীতিনীতি বলতে আমি অতটা বোঝাইনি। হ্যাঁ, মেয়ে আসছে, বাঙালির ঘরে আসছে, ভালো কথা, কিন্তু সে তার মতো চলবে, স্বাধীনভাবে চিন্তা ভাবনা করবে, স্বাধীনভাবে চলবে, সব কিছু ঠিক আছে, কিন্তু যাই করবে না করবে এটা বাঙালি রীতিনীতির ভেতরে থেকে, এটা বলেছি। বাঙালি রীতিনীতি মানে বাবা? বাঙালি রীতিনীতি মানে হলো কি, এই যে আমাদের জীবন, আমাদের হাসি, আনন্দ, সুখ, দুঃখ, বেদনা, এই সব কিছু আরেকটা দেশে তো একই সঙ্গে মিলবে না। আমরা যাতে আনন্দিত হই, তারা হয়তো সেরকম ভাবে আনন্দিত হবে না, বা একজনের সঙ্গে আমাদের আরেকজনের যে সম্পর্ক সেটা হয়তো আরেক জায়গায় অন্যরকম হবে। এইটা বলেছি, বুঝছিস? বাবা কিছুই তো বুঝিনি। আরে বাবারে, আচ্ছা বলি, একান্নবর্তী বুঝিস? এই যে যেমন আমরা আছি সবাই একসঙ্গে মিলে, সেইভাবে থাকাটাই হচ্ছে মূল আনন্দের বিষয়। এইটাই হচ্ছে আমাদের বাঙালি রীতিনীতির সবচেয়ে বড় আর দামি বিষয়। তুই খেয়াল করেছিস, আমরা ফট করে যে কোনো মানুষকে দাওয়াত দিই, দাওয়াত দিয়ে খাওয়াই। বিদেশে কীরকম করে? কোনোদিন করে না। আমরা কি করি? আমরা দরকার হলে ধার করে মানুষকে খাওয়াই। ঘরে কিছু নেই, দোকানে গিয়ে ধার করে জিনিসপত্র এনে, মাংস টাংস এনে মানুষকে খাইয়ে দিই। করে বিদেশে? আচ্ছা তোমরা বসে গল্প করো, আমি গেলাম, আমাকে তো আবার রান্না বান্না করতে হবে। আচ্ছা রাতুল, সারা কি রান্না বান্না কিছু পারে? মানে ও কি কোনোদিন রান্নাঘরে ঢুকেছে? মা, আমি কেন সারাকে জিজ্ঞেস করতে যাব ও রান্না করতে পারে কিনা? আশ্চর্য ব্যাপার। এটাই তো বাঙালিয়ানা। না মা, এটা মোটেও বাঙালিয়ানা নয়, এটা হচ্ছে পুরুষতান্ত্রিকতা। আচ্ছা, রান্না কেন শুধুমাত্র মেয়েরা করবে? ছেলেরা তো রান্না করতে পারে। ভেরি গুড, শুনেছে ছেলের কথা।
তাহলে এখন যাও রান্নাঘরে, রান্না করো, তারপর আমাদেরকে খাওয়াও। এই কালকে ওদের সঙ্গে আমরা কখন মিট করছি? ও মিট করবে না? শোনো, বাঙালি বানা এত সহজ ব্যাপার না, বুঝেছো? তোমরা গল্প করো, আমি যাচ্ছি রান্না করতে। রাইট, ইউ আর রাইট, যাও রান্না করো। আরে বিয়ে তো করছে রাতুল আর সারা, ওরা এ যুগের ছেলে মেয়ে, ওরা এসব বংশটংশ নিয়ে ভাবে না। তাছাড়া যারা কিনা বিয়ের পরে নিজের মা বাবাকেই ভুলে যায়, তাদের কাছে আবার বংশ পরিচয়। তাই যেন হয়। কিন্তু যেন আমার কেন যেন মনে হচ্ছে যে রাতুলের দাদা আমার বাবাকে চিনতেন। এটা তো আরো ভালো কথা। তা নিয়ে চিন্তা করছো কেন? ও তুমি বুঝবে না। কেন বুঝবো না? বুঝিয়ে বলো। দেখো, এটা তো সত্যিই যে এই দেশের প্রতি আমার কোনো টানই নেই, যে কারণে বহু আগে আমি বিদেশে গিয়ে সেটেল হয়েছি। আমি কখনো চাইনি যে আমার মেয়ে বাংলাদেশে আসুক। হ্যাঁ, উনি আমাকে আসতে বাধ্য করলেন। কি জন্য? উনি বিয়ে করবেন, তাও আবার এক বাংলাদেশি ছেলেকে। আবার সেই ছেলে কোথাকার? আমাদের গ্রামের, পাশের গ্রামের। আচ্ছা, রাতুলের দাদা যদি তোমার বাবাকে চেনেন, তাহলে সমস্যাটা কোথায়? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর বুঝবই বা কি করে? সারা হবার পরেই তো তুমি আমাদেরকে নিয়ে বিদেশে চলে গেলে। তোমার গ্রামের বাড়িতে পর্যন্ত নিয়ে যাওনি, আত্মীয় স্বজন কারোর সাথেই পরিচয় করিয়ে দাওনি। কিছু বললেই বলতে তোমার কেউ নেই। এমনকি আমার মা বাবার বাড়ির সাথেও যোগাযোগ রাখতে দাওনি। তাও ভালো যে আমার বিয়ের আগেই মা বাবা মারা গেছেন, না হলে হয়তো বলতে ওনাদের সাথেও সম্পর্ক রাখা যাবে না। আছে তো একমাত্র ভাই, যে আমার বিয়ে দিয়েছিল, তার সাথে পর্যন্ত যোগাযোগ রাখতে দাওনি। কতদিন হয়ে গেল ভাইটাকে দেখি না। এই যে মেয়েকে বিয়ে দিতে এসেছি, ভাইকে কিভাবে দাওয়াত দেব সেইটা বলতেও তো আমি ভয় পাচ্ছি। আচ্ছা, একটা কথা তুমি আজকে আমাকে খুব সত্যি করে বলো তো, নিজেকে এভাবে সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে রেখেছো কেন? আর রাতুলের দাদার সাথে যদি তোমার বাবার পরিচয় থেকেই থাকে, তাতে এত আতঙ্কিত হচ্ছ কেন? আরে আচ্ছা, তুমি তো ভালো করে জানো যে বেশি লোক আমার ভালো লাগে না, এত লোকের সঙ্গ আমার ভালো লাগে না। এই বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এগুলো আমি মেনটেন করতে পারি না। মেনটেন করতে পারো না সেটা অন্য কথা, কিন্তু রাতুলের দাদা তোমার বাবাকে চেনেন, এতে কেন আতঙ্কিত হচ্ছ? কিসের আতঙ্কিত? আমি ঘুমাতে গেলাম।
আচ্ছা, আই হ্যাভ আ কোয়েশ্চেন। হুম। অ্যাকচুয়ালি ইটস নট মাই কোয়েশ্চেন। বাসায় বাপে, মাম্মি, আন্টি ওরা জানতে চাচ্ছিল বিয়ের পর আমরা কোথায় থাকবো। তুমি কি বলেছো? আমি তো বলেছি এই বিষয়ে আমরা কথাই বলিনি এখনো। বলেছি কি? না, তবে এই বিষয়ে আমার বাবা একটা কথা বলেন। কি বলেন? কেউ বিদেশ গিয়ে থাকবে সেই চিন্তা করে তো আমাদের দেশের মুক্তিযোদ্ধারা তখন যুদ্ধ করেনি। দেশের মাটিতে সুখে শান্তিতে বসবাস করবে এই চিন্তা করে দেশ স্বাধীন করেছে। কিন্তু কেউ যদি কাজের জন্য দেশের বাইরে গিয়ে থাকে তাহলে সেটা আমাদের জন্য লাভজনক, আমাদের দেশের রেমিটেন্স বাড়ে। কিন্তু ব্যক্তি সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যদি কেউ দেশের বাইরে গিয়ে থাকে তাহলে সেটা স্বার্থপরতা। যদিও এটা মানুষের ব্যক্তিগত স্বাধীনতা। তুমি কি ভাবছো? বিশ্বাস করো, এই নিয়ে আমি এখনো কিছুই ভাবিনি। আমি ভেবেছি। ওয়াও, কি ভেবেছো? বিয়ের পর আমি এই দেশেই থাকবো। I have never seen a country so beautiful. কত সবুজ, নদী, আকাশে পাখি। যে দেশের জন্য 30 লক্ষ মানুষ প্রাণ দিতে পেরেছে সেই দেশ সুন্দর না হয়ে পারে না। থ্যাংক ইউ সারা। তুমি কি জানো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুখী জাতি হচ্ছে আমরা, মানে বাংলাদেশের বাঙালিরা। তাই? কেন জানো তো? কেন? কারণ আমরা অসুখের পিছনে ছুটি না, অল্পতেই তুষ্ট হই। And that's why I love my country. আচ্ছা, বাংলাদেশকে আমি কি আমার নিজের দেশ বলতে পারবো? কেন বলতে পারবে না? তুমি তো এই দেশে জন্মেছো, মাটির একটা টান আছে না? এটা এটা আপনিই দেখুন, আপনি নাকে শুকিয়ে যাচ্ছেন। ওকে, তারপরে আপনি কতদিন পরে দেশে এলেন? জি, তাও প্রায় 10 বছর তো হবে। বাহ, 10 বছর হবে। আর তবুও আশা হলো স্যারের বিয়ে ঠিক হলো বলে, না হয়তো আবার অনিশ্চিত হয়ে যেত। আবার দুলাভাই তো কুয়োর ব্যাংক। তুমি তো রাতুলের ছোট বোন, তাই না? জি আন্টি। কি নাম তোমার? রাহি। আপনি তো স্যারের খালা, তাই না? জি, আমাকে তুমি করেই বলেন। আর ও হচ্ছে আমার হাজবেন্ড। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সারা? ভালো আছে, কেমন লাগছে দেশে এসে? খুবই ভালো লাগছে। বাহ, তো ভাইজান কতদিন আগে দেশ ছেড়েছিলেন? 20 বছরের উপরে। 20 বছরের উপরে হবে। এখন বলতে পারেন ওখানেই সেট হয়ে গেছে। আপনাদের দোয়ায় 3-4টা বাড়িও করেছে। মাশাআল্লাহ। আপনাদের গ্রামের বাড়িটা কোথায়? জি, ওই গ্রামের বাড়ির সাথে আমাদের কোনো যোগাযোগ নেই। দেখছেন না, শালির বাড়িতে উঠেছি। না মানে বলছিলাম কি, তারপরেও কেউ যদি জিজ্ঞেস করে, মানে কেউ যদি জানতে চায় যে ছেলের বিয়ে দিলাম কোথায়, কি বলবো? আমার শ্বশুর বাড়ি বাগডোগরার হরিণবাড়ি গ্রামে। এখনো সেখানে আমাদের কিছু জায়গা জমি আছে। বাগডোগরা হরিণবাড়ি? আরে ওর পাশের গ্রাম আছে না, নাওডোবা, ওখানে তো আমার দাদার বাড়ি। বাবা, বলছিলাম কি, আচ্ছা ভাই, আপনার বাবার নাম কি? জি, আমার আমার শ্বশুরের নাম আলমগীর সিদ্দিক।
আলমগীর সিদ্দিকী আপনার বাবার নাম? জি। আচ্ছা, উনি কি সে সময় ওখানে মেম্বার ছিলেন? আরে বাহ, ভাইজান দেখি অনেক কিছু জানেন। আমি আসছি। তুমি আবার কোথায় যাচ্ছ? আসছি আমি। রাতুল, দেখ তো তোর বাবা কোথায় গেল। যেতে হবে কেন মা? বাবাকে ফোন করলেই তো হয়। আমি ফোন করছি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে মা, বাবার ফোন তো বন্ধ। আমার কাছে মনে হচ্ছে যে ভাইজান ফ্রেশ রুমে গিয়েছে। মা, আমি দেখছি। মা, বাবাকে তো কোথাও পেলাম না। এ তো রীতিমতো অপমানজনক। আমরা বিদেশ থেকে এসেছি শুধুমাত্র বিয়ের জন্য, আর উনি ছেলের বাবা হয়ে এভাবে আমাদেরকে বসিয়ে রেখে চলে গেলেন। এটা কেমন কথা ভাবি? 1 ঘন্টার উপরে যেতে চলল। আমি তো কিছুই বুঝতে পারছি না। না, এটা কিন্তু ঠিক করলেন না ভাই। মানে আমাদের সবাইকে এভাবে বসিয়ে রেখে ভাই চলে গেল, তাও আবার বিয়ের ব্যাপারে কথা বলতে এসে। এই, তুমি কিছু বলছো না কেন? না, ঠিকই তো। কিসের ঠিক দুলা ভাই? ব্যাপারটা আমার কাছে মোটেও ভালো লাগছে। আচ্ছা, তোমরা এমন করছো কেন? এমনও তো হতে পারে আঙ্কেলের কোনো ইম্পর্টেন্ট কাজ চলে এসেছে। ছেলের বিয়ের থেকে ইম্পর্টেন্ট কাজ আর কি হতে পারে? দেখুন আপা, আমাদের মেয়ে কিন্তু বানের জলে ভেসে আসেনি। মানে ভাইয়ের যদি এই বিয়েতে মত নাই থাকতো, তাহলে এত ঘটা করে আমাদেরকে ডাকলো কিসের জন্য? শোনো, আমি শিওর আঙ্কেল কোনো একটা বিপদে পড়েছে। আমারও তাই মনে হয়। মা,
সারা কিন্তু একদম ঠিক কথা বলেছে। বাবা কিন্তু এরকম আচরণ করার মানুষ তো নন। উনি মুখের উপরে কাউকে অপমান করেন না। তাছাড়া আজ পর্যন্ত ওনাকে কাউকে গালি পর্যন্ত দিতে দেখিনি। আমার বিয়ের একটা আলোচনা, উনি কথা না বলে তো যাবার মতো মানুষ উনি নন। নিশ্চয়ই কোনো বিপদে পড়েছেন। আমরা তো অনেক কিছু করছি। সরি এভিয়ন। না না, কোনো সরি চাই না। তোমরা আগে আঙ্কেলকে খুঁজে বের করো। আমি আসি সাথে। না, তুমি থাক। আচ্ছা, তাহলে আমাকে একটু জানিও। হ্যাঁ, চলো চলো। এটা তুমি কি করলে? এতগুলো লোকের সামনে তুমি আমাদেরকে এইভাবে ছোট করলে। তুমি কোনো বিপদে পড়েছো এই কথা ভেবে আমাদের কি অবস্থা। তোমার টেলিফোনটাও বন্ধ। বাবা, তোমার ফোন বন্ধ কেন? তুমি আমাদের ওখানে রেখে চলে আসলে কেন বাবা? বাবা, চুপ করে আছো কেন? আচ্ছা, তোমার এই বিয়েতে মত নেই, তুমি তাহলে এখানে গেলে কেন? কিছু বলছো না কেন? প্লিজ বাবা, কিছু তো বলো। বাবা, তাহলে কি আমি ধরে নিব তোমার এই বিয়েতে মত নেই? ওর দাদাকে তুই জানিস? আলমগীর সিদ্দিক। তো তো তুমি জানো সে কে? সে ছিল মুসলিম লীগের সাপোর্টার। একসময় সে তার এলাকার চেয়ারম্যান হয়েছিল। তারপর ৭১ সনে যখন মুক্তিযুদ্ধ শুরু হয়, সে রাজাকারের খাতায় নাম লিখিয়েছিল। তারপর আমি তখন অনেক ছোট। আমার চোখের সামনে আমাদের এলাকার প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেনকে সে ধরে নিয়ে আর্মিদের হাতে তুলে। তোফাজ্জল হোসেন মানে আমাদের দাদু? হ্যাঁ, তোর দাদু। এই লোকটা তোর দাদুকে পাকিস্তান আর্মির হাতে তুলে দিয়েছিল। আমি তার লাশটাও পাইনি। তার ছেলের মেয়েকে তুই বিয়ে করবি? মামি, ও তো আবার লাইনটা কেটে দিচ্ছে। আমার খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? কাদের জন্য টেনশন? যারা আমাদেরকে এত বড় অপমান করলো তাদের জন্য টেনশন? বাবা শোনো, আই এম শিওর আঙ্কেল কোনো একটা বিপদে পড়েছে। তাহলে রাতুল তোর ফোন ধরছে না কেন? বারবার ফোনটা কেন কেটে দিচ্ছে? আরে আমার কাছে মনে হচ্ছে এটা একটা নাটক। ঠিক বলেছো, আমারও তাই ধারণা। হোয়াট আর ইউ গাইস সেইং? নাটক করতে হলে আমাদেরকে দেশে আসতে বলবে কেন? আমরা কি কিছু করেছি তাদেরকে? নাথিং। উই ডিড নাথিং। আই এম শিওর আঙ্কেল বিপদে পড়েছে। দিস ইজ টু মাচ। আমি দেখি আমি টিকিট পাই কিনা, আমি কালকে সবাইকে নিয়ে চলে যাব। আমি বলেছি না এদেশে মানুষ থাকতে পারে না। দুলা ভাই, ওরা কেন আমাদের সাথে নাটক করলো সেটা না জেনে চলে যাবেন আপনি? সেটা জানার জন্য তো তোমরা আছো। তোমরা জেনে আমাকে জানিও। আমি কোথাও যাচ্ছি না। যাচ্ছি না মানে? আঙ্কেল কেন এভাবে চলে গেল, কেন রাতুল আমার ফোন ধরছে না, এগুলো না জেনে আই এম নট গোয়িং এনিওয়্যার।
ভাইয়া একটা কথা বলবো? না মানে বলছিলাম যে সারাপু কি জানে যে সে একজন রাজাকারের নাতনি? তুই কেন ভুলে যাচ্ছিস যে আমরা একজন বীর মুক্তিযোদ্ধার নাতি নাতনি? আর সারা একজন রাজাকারের নাতনি, যে রাজাকার আমাদের দাদাকে হাসতে হাসতে পাকিস্তানি আর্মিদের কাছে তুলে দিয়েছিল। না ভাই, আমি সারাপুকে তোকে বিয়ে করতে বলছি না। আমি শুধু বলছি যে সারাপুর তো জানা উচিত যে সে একজন রাজাকারের নাতনি, তাই না? আমি তাকে ফেস করতে চাই না, তার মুখটাও আমি দেখতে চাই না। কেন জানি মনে হচ্ছে তার মুখটার দিকে তাকালে আমার একটা রাজাকারের চেহারা আমি দেখতে পাবো। উফ, কি ভয়ঙ্কর রাজাকারের চেহারা! আমার মনে হয় কি তোর সারাপুকে জানানো উচিত সে যে একজন রাজাকারের নাতনি। এটা জেনে তার কেমন লাগবে সেটাও তো তোর জানা উচিত। আমার তো মনে হয় সে এই জন্য প্রাউড ফিল করবে। আমি কি একবার সারাপুর সাথে কথা বলবো ভাইয়া? নো, নেভার। তুই যা এখান থেকে, যা। Please don't cut the line. না মানে ভাই, এটা তো অস্বীকার করার কিছু নাই যে আপনি মুক্তিযুদ্ধের সন্তান আর আমি রাজাকারের সন্তান। তো ভাই, আপনি উদার হবেন না তো কি আমি হব? তার মানে আপনি কি বলতে যাচ্ছেন যে আপনার মেয়েকে আমি পুত্রবধূ করে ঘরে নিয়ে আসি? তা বলছি না, মানে আমার একটা রিকোয়েস্ট ছিল। ওই আমার ওয়াইফ আর মেয়ে কেউই আমার এই রাজাকারের পরিচয়টা জানে না। ভাই, আপনার দোহাই লাগে, আপনি বলবেন না ওদের, প্লিজ। আরে মিয়া, আপনার যদি এতই লজ্জা তাহলে আপনার মেয়েকে দেশপ্রেমিক বানালেন না কেন? বিদেশি কালচারে বড় করলেন কেন? আপনার যদি এতই লজ্জা তাহলে নিজেকে দেশের সেবায় নিয়োজিত না করে বিদেশে পালিয়ে আয়েশ করছেন কেন? হ্যাঁ, আরে মিয়া, আপনারা হলেন করোনা ভাইরাসের মতো, চোখে দেখা যায় না, মরণ ঘাতক হয়ে একেবারে লক্ষ লক্ষ মানুষকে শেষ করে ফেলে। আপনার দাদা যে পাপ করেছে না, তার শাস্তি আপনাকে ভোগ করতে হবে। শুধু আপনাকে না, আপনার বংশধরদেরও ভোগ করতে হবে। মিয়া, স্বাধীনতার পর এমন ভুল আপনারা পাল্টাবার চেষ্টা করছেন যে মুক্তিযোদ্ধাদের চেয়ে বেশি সুযোগ নেওয়ার চেষ্টা করছেন। আপনার সব কথা আমি মেনে নিচ্ছি। তো ভাই, একটা অনুরোধ, অন্তত আমার মেয়েটাকে ওর দাদার পরিচয়টা দিবেন না প্লিজ। সুবিধা? আবারও সুবিধা নিতে যাচ্ছেন আমার কাছ থেকে? মিয়া শোনেন, যদি সত্যিকারের বাবা হতে চান, যদি সত্যিকারের স্বামী হতে চান, তাহলে নিজের বাবার পরিচয়টা নিজের মেয়ের কাছে দিন, নিজের বাবার পরিচয়টা নিজের স্ত্রীর কাছে দিন।
না আন্টি, আমার জানতেই হবে। হি ইজ অ্যাভয়েডিং মি। হোয়াই ইজ হি অ্যাভয়েডিং মি? আই হ্যাভ টু গো। তোর বাবা কিন্তু খুব রেগে আছে। আই ডোন্ট কেয়ার। রাতুল ইজ অ্যাভয়েডিং মি। ও আমার ফোন ধরছে না, আমার কোনো এসএমএস এর রিপ্লাই দিচ্ছে না, ফেসবুক হোয়াটসঅ্যাপ কোথাও কোনো সাড়া নেই। আই হ্যাভ টু গো। সারা 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 তুমি বলো তুমি আমার সাথে যাবে কি যাবে না? আচ্ছা যাবো তো। তুই কি রাস্তাঘাট কিছু চিনিস নাকি? যাবো তো। আচ্ছা আমি যাচ্ছি। তাহলে চলো। সারা 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 কোথায় যাচ্ছিস? রাতুলের বাসায়। না, ওখানে তোর যাওয়া হবে না। বাপি শোনো, আই এম শিওর রাতুলরা কোনো একটা বড় বিপদে পড়েছে। আই হ্যাভ টু গো এন্ড ফাইন্ড আউট। নো, যেই ফ্যামিলি অন্য ফ্যামিলিকে রেসপেক্ট করতে পারে না, সেই ফ্যামিলির ছেলের সাথে তো আমি তোর বিয়ে দিব না। রাতুল একটা অভদ্র আনকালচার্ড ফ্যামিলির ছেলে, তার সাথে তোর বিয়ে হবে না। আমারও তাই মনে হয়। যে ছেলের বাবা মা তোর বাবা মাকে অপমান করে, তাকে তুই বিয়ে করবি? নো, আমি তোর বিয়ে সেখানে দিব না। বাপি শোনো, আমি তোমার সাথে এসব নিয়ে পরে কথা বলবো। রাইট নাও আই থিঙ্ক রাতুলরা খুব বড় একটা বিপদে পড়েছে, না হলে ওয়াই উড হি অ্যাভয়েড মি? আই হ্যাভ টু গো এন্ড ফাইন্ড আউট। আন্টি চলো। রাহি আঙ্কেল কেমন আছে? রাতুল কোথায়? তোমরা এখানে কেন? আমরা এখানে কেন মানে? এটা আপনি কি বলেন আপা? বলা নেই ক নেই, কাল ভাই রেস্টুরেন্ট থেকে চলে গেল। সারা রাতুলকে ফোন দিচ্ছে, এসএমএস দিচ্ছে, কোনো রিপ্লাই নাই। ভাই তো দিব্যি এখানে ভালো আছে, যে আপনিও তো ঠিক আছেন। আশ্চর্য, কি হলো কিছুই বুঝতে পারলাম না। আন্টি রাতুল কোথায়? শোনো মেয়ে, রাতুল তোমার সাথে আর দেখা করবে না। তুমি রাতুলকে ভুলে যাও। রাতুলকে ভুলে যাও মানে? এগুলো আপনি কি বলছেন? এগুলো কি ছেলে খেলা নাকি? Shut up. Just shut up. এটা 1971 সন না। রাজাকারের মতো উঁচু গলা এখানে কথা বলা চলবে না। এটা স্বাধীন বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর হয়ে গেছে, মনে রেখো। রাতুল, হোয়াট হ্যাপেন? প্লিজ টেল মি। কালকে আঙ্কেল এভাবে চলে গেল, তোমাকে ফোন করছে, তুমি ফোন ধরছো না। তোমার মা কেন আমাকে বললো তোমাকে ভুলে যেতে? আর আঙ্কেল এখন এসব কি বলছে? প্লিজ টেল মি হোয়াট হ্যাপেন। কেননা তোমার দাদা একজন রাজাকার ছিল। হ্যাঁ স্যার, তুমি একদম ঠিক শুনেছ। তোমার দাদা একজন রাজাকার ছিলেন, আর তুমি রাজাকারের নাতনি। আমার দাদা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার নাতি। তোমার দাদা আমার দাদাকে পাকিস্তানি আর্মিদের কাছে হাসতে হাসতে তুলে দিয়েছিল। আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, তাই আমি তোমাকে অ্যাভয়েড করছিলাম। বিশ্বাস করেন, আমরা এগুলো কিছুই জানতাম না। আর এতে সারার কি দোষ? আমার বাবা কাল রাতে একটা কথা বলেছেন, সাপের বাচ্চা সাপে হয়।
ঠিক একইভাবে বাপ দাদার সহায় সম্পত্তির ভাগিদার উত্তরাধিকার সূত্রে যেভাবে হয়, ঠিক একইভাবে কুকর্মের ভাগিদারও হতে হয়। সারা, তোমার দাদার মতো হাজার হাজার রাজাকার, আলবদর, আলসামস, তাদের প্রত্যক্ষ সহযোগিতায় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, বুকের তাজা রক্ত দিয়েছেন, 2 লক্ষ মা বোন নিজের ইজ্জত দিয়েছেন। তাই কোনোভাবেই তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আই আন্ডারস্ট্যান্ড রাতুল। এখন আমি বুঝতে পারছি তোমার পক্ষে আমাকে বিয়ে করা সম্ভব না, কারণ আমার দাদা যে অপরাধটা করে গিয়েছে তার প্রায়শ্চিত্ত এখন আমাকে করতে হচ্ছে। আমি অনুতপ্ত হলেও সে অপরাধের দায় থেকে মুক্তি পাব না। এখন আমি জানি আমার দাদা যে পাপটা করেছে তা প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে বেড়াতে হবে। ভালো থেকো।